শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর খান, হোম ভিজিট ফিজিশিয়ান ইন উত্তরা মডেল টাউন, ঢাকা, অ্যান্ড অনলাইন ফিজিশিয়ান অ্যাক্রস বাংলাদেশ। আজ কথা বলবো ইউরিনারি রিটেনশন নিয়ে, অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায় কারো কারো, সে ব্যাপারে কিছু কথা বলবো। এটা হতে পারে অ্যাকিউট, হঠাৎ করে; এটা হতে পারে ক্রনিক, অনেক দিন থেকে, দীর্ঘমেয়াদী। আর অ্যাকিউট অন ক্রনিক, দীর্ঘমেয়াদীর উপরে আবার হঠাৎ করে আবার বন্ধ হয়ে যাওয়া, সেটা অ্যাকিউট অন ক্রনিক হতে পারে। এটা এক ধরনের ইমার্জেন্সি। এই ধরনের প্রস্রাব বন্ধ হয়ে গেলে এটাকে ইমার্জেন্সি বলা হয়, মেডিকেল ইমার্জেন্সি অথবা অ্যাকিউট রিটেনশন। এবং অ্যাকিউট রিটেনশন কাকে বলে? সেটা হলো যে সাডেন, হঠাৎ করে যদি সে প্রস্রাব করতে না পারে, এবং তার যে ইউরিনারি ব্ল্যাডার, মূত্রথলি যদি পেইনফুল হয়, তাহলে এটাকে অ্যাকিউট রিটেনশন বলা হয়। আর ক্রনিক রিটেনশন, এটা অনেক দিন থেকে আছে এবং এটা পেইনলেস হয়, ব্লাডার পেইনফুল হয় না, কিন্তু প্রস্রাব হয় না ঠিক মতো। অনেক সময় ক্রনিক রিটেনশনের সাথে দেখা যায় যে প্রস্রাব বের হয়ে আসছে প্রস্রাবের নালী দিয়ে। এটার বেশ কিছু কারণ আছে। আমি যেটা কমন যে কারণগুলো সেগুলো বলছি। যেমন একটা স্টোন, যদি প্রস্রাবের নালীতে স্টোন থাকে, অথবা প্রস্রাবের ইউরিনারি ব্লাডার নেক, মূত্রথলির নেকে যদি স্টোন থাকে, তাহলে হতে পারে। তারপরে ব্লাড ক্লট জমা বেঁধে হইতে পারে, কোনো কারণে ব্লিডিং হয়েছে মূত্রথলিতে, কোনো ইউরোলজিক্যাল প্রসিডিওর করেছে ডাক্তার, সেক্ষেত্রে ব্লিডিং থেকে ব্লাড জমাট বেঁধে, ক্লট বলে বাংলায়, জমাট বেঁধে, ব্লাডার নেকে জমাট বেঁধে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। টিউমার থেকে হতে পারে, ইউরেথ্রাল লুমেন নালী বা ব্লাডারের মূত্রথলির নেকে। তারপরে যদি ইউরেথ্রাল আর ব্লাডার ওয়ালে যদি কোনো সমস্যা থাকে, ব্লাডার ওয়ালে বা ইউরেথ্রাল ওয়ালে, ইউরেথ্রাল ট্রমা, মূত্রনালীতে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, বা মূত্রনালীতে যদি কোনো স্ট্রাকচার থাকে, ইউরেথ্রাল স্ট্রাকচার লেগে যাওয়া, এই যে নালীর এপাশে যে ওয়াল, ওপাশে ওয়াল, এই দুইটা কোনো টিস্যু দিয়ে বা দুইটা একসাথে লেগে গেলে প্রস্রাব প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। তারপরে মূত্রথলিতে মূত্রথলি না, মূত্রনালী, ইউরেথ্রাল টিউমার যদি থাকে কখনো, রেয়ারলি হতে পারে, খুবই রেয়ার, সেখানেও হতে পারে। তারপরে ব্লাডারের বাইরে থেকে, যেমন প্রোস্টেটিক এনলার্জমেন্ট, প্রোস্টেট যদি বড় হয়ে যায় পুরুষ মানুষদের ক্ষেত্রে, একটু 50-এর পরে দেখা যায়, এগুলো সাধারণত হয়, তাদের হতে পারে। ফিক্যাল ইম্প্যাকশন, যেমন এটা এল্ডারলিদের হয়, বয়স্ক বৃদ্ধাদের, তাদের কনস্টিপেশন হয় সাধারণত, কোষ্ঠকাঠিন্য এবং পায়খানা আটকে গিয়ে মূত্র প্রস্রাব প্রবাহে, ব্লাডার ওয়ালে প্রেশার দিয়ে প্রস্রাব প্রবাহ বাধাপ্রাপ্ত করতে পারে, তখন রিটেনশন হয়। তারপর প্রেগনেন্ট ইউটেরাস, অনেক সময় গর্ভবতী মহিলাদের পেটে জরায়ুতে বাচ্চা থাকলে সেটার প্রেশার দিয়ে প্রস্রাব প্রবাহ বন্ধ করে দিতে পারে, রিটেনশন হতে পারে। তারপরে কিছু আছে, যেমন নিউরোজেনিক স্পাইনাল কর্ড ইনজুরি, যদি মেরুদণ্ডের শির দ্বারায় যদি কোনো ট্রমা হয়, আঘাতপ্রাপ্ত হয় অ্যাক্সিডেন্ট করে বা পড়ে গিয়ে উপর থেকে, সেক্ষেত্রে হতে পারে। তারপরে ডায়াবেটিক অটোনিউরোপ্যাথি, ডায়াবেটিক রোগীদের যদি নিউরোপ্যাথি হয়, তাহলেও তার রিটেনশন অফ ইউরিন হতে পারে। স্পাইনাল কর্ড ডিজিজ, ওই যে আগে বলেছিলাম, শির দ্বারায় আঘাতপ্রাপ্ত হলে, আবার শির দ্বারায় যদি কিছু রোগ হয়, যেমন এই মেরুদণ্ডের ভিতরে যে স্পাইনাল কর্ড থাকে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল টিউমার, টেবিস ডরসাল, কিছু মেডিসিন খেলেও
ইউরিনারি টেনশন বা প্রস্রাব প্রবাহে বাধাপ্রাপ্ত হতে পারে, যেমন কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যালকোহলও হতে পারে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হিস্ট্রি নেই যে তার প্রস্রাব কি সমস্যা, যেমন ডিফিকাল্টি হয় কিনা প্রস্রাব শুরু করাতে, তারপরে অল্প প্রবাহিত হয় কিনা, পোর স্ট্রিম বলা হয় ইংলিশে, রাতে নকটিউরিয়া, রাতে প্রস্রাব হয় কিনা, বেশি বেশি বারবার প্রস্রাব হয় কিনা, ফ্রিকোয়েন্সি, ডিজিউরিয়া, প্রস্রাব করতে কষ্ট হয় কিনা, এগুলা হিস্ট্রি না হয়। তারপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা এটা দেখা হয়, ইউরেথ্রাইটিস বা কিডনি থেকে যে নালীটা ব্লাডারে আসে, ইউরেটার, সেখানে কলিক ব্যথা হয় কিনা, স্টোন হয় কিনা। তারপরে ওই স্টোনটা কি করতে পারে, অনেক সময় কিডনি থেকে ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডারের নেকে গিয়ে আটকে যায়, মানে সবাই ইউরেথ্রা আটকে যায়, সেক্ষেত্রেও প্রস্রাব বন্ধ হতে পারে। তবে তার প্রস্রাবে রক্ত যায় কিনা এই হিস্ট্রি না হয়। তারপরে অনেক দিন যাবত যদি ক্যাথেটার দিয়ে রাখা হয় কাউকে, তখন স্ট্রিকচার হতে পারে, সেই ক্যাথেটারের হিস্ট্রিটাও নেওয়া হয়, ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে তখন। কোন একটা অবজেক্টের উপরে পড়ে পড়ে গেছে কিনা উঁচু থেকে, কেউ পড়ে গেল কিনা অবজেক্টের উপরে, তখন ট্রমা হয় কিনা, ইউরেথ্রাল ট্রমা থেকে হতে পারে। তারপরে কোনো আঘাতপ্রাপ্ত হলে পেলভিক ফ্র্যাকচার হলো কিনা, পেলভিক হাড় আছে এখানে কয়েকটা, ওখানে ফ্র্যাকচার হলো কিনা। পেশেন্ট যদি কনস্টিপেটেড হয়, কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে ফিক্যাল ইম্প্যাকশন আছে কিনা সেই হিস্ট্রি না হয়। তারপরে প্রেগনেন্ট, তো অবভিয়াসলি বোঝা যায় সে প্রেগনেন্ট কিনা। অনেক সময় পোস্ট অপারেটিভ রিটেনশন হয়, ইউরিনারি ব্লাডারে, প্রোস্টেটে বা কোথাও যদি অপারেশন হয়, সার্জারি হয়, তাহলে হতে পারে। এটা হলো এক ধরনের রিঅ্যাক্টিভ কারণে। তারপরে টেনশন, এম্বারাসমেন্ট, বিব্রতকর অবস্থা এবং চিথর শুয়ে থাকা, ব্যথা, ড্রাগস, ফ্লুইড ওভারলোড, তারপর প্রিভিয়াস আনরিকগনাইজড প্রোস্টেটিজম, এগুলো যদি থাকে তখন তার প্রবাহে প্রস্রাব প্রবাহে বাধা হয়ে রিটেনশন হতে পারে ইউরিনারি। ইউরোলজিক্যাল প্রসিডিওর যদি করে, তখন আগেই বলেছি যে ব্লাড ক্লট, রক্ত জমাট বেঁধে ব্লাডার নেকে প্রস্রাব বন্ধ হতে পারে। আবার একটা হিস্ট্রি চেক করতে হবে যে তার কোনো নিউরোলজিক্যাল ডিজিজ আছে কিনা, নিউরো ডিজিজ থাকলে এটা বের করতে হবে। তার কোনো স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে কিনা, শির দ্বারা, মেরুদণ্ডের শির দ্বারা। তারপর কিউ মেডিসিন খাচ্ছে, এই হিস্ট্রিটাও নেওয়া হয়। আমরা তখন কিছু এক্সামিনেশন করি। এক্সামিনেশন লোকাল, যেমন প্রস্রাবের থলি চাপ দিলে ব্যথা হয় কিনা, ফিল করা যায় কিনা, পালপেবল কিনা, পেইনফুল কিনা, তারপর হঠাৎ করে প্রস্রাব বন্ধ হলো কিনা। অ্যাকিউট রিটেনশনের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, মূত্রথলি, এটা যে পিউবিক সিম্পাইসিস একটা বোন আছে, রেয়ারলি এটার উপরে ওঠে। কিন্তু ক্রনিক রিটেনশনে দেখা যায় একদম একদম নিচ থেকে, পেটের একদম নিচ থেকে আম্বিলিকাস অর্থাৎ নাভি পর্যন্ত চলে আসতে পারে এবং ইউজুয়াল পেইনলেস হয়। আর স্ট্রিকচার ফিল করে, ইউরিথ্রা ফিল করে দেখা হয় যে কোনো স্ট্রিকচার আছে কিনা। তারপরে কোনো ওভারফ্লো ইনকন্টিনেন্স আছে কিনা এটাও দেখা হয়। যদি ইউরেথ্রায়, যেটা ওই মূত্রনালী, সেখানে স্টোন বা স্ট্রিকচার থাকলে ফিল করে দেখা হয় যে ওখানে আছে কিনা। তারপরে যে যাদের প্রোস্টেট আছে, পুরুষ মানুষের ক্ষেত্রে অবশ্যই ডিজিটাল এক্সামিনেশন, পায়খানার রাস্তায় রেপিয়ার করে দেখা হয় যে প্রোস্টেটের অবস্থা কি। তবে কোনো পেলভিক টিউমার আছে কিনা এটাও এক্সাম করে দেখা হয়। যদি আঘাত ইয়েতে যদি
পেলভিক ট্রমা যদি হয়ে থাকে তখন পিয়ার করে পায়খানা রাস্তাতে আঙুল ঢুকিয়ে প্রোস্টেট দেখলে দেখা যাবে ওইখানে যে হাই ফ্লোটিং প্রোস্টেট আছে। আর যে মূত্রনালীর অগ্রভাগে দেখা হয় যে অনেক পরীক্ষা করে দেখি যে এখানে আলসার বা স্টোন আছে কিনা। আর ইউরেমিয়ার চিহ্ন আছে কিনা, মানে কিডনি ফেলিয়ার যদি থাকে তার ইউরেমিয়া হবে, ইউরেমিয়ার কোনো চিহ্ন তার দেহে আছে কিনা এটাও দেখা হয়। পোস্ট অপারেটিভ রিটেনশনটা হলো অবভিয়াস এবং অকেশনালি ইট ইজ ডিফিকাল্ট টু পালপেট দি ইউরিনারি ব্লাডার, কারণ পেইন এবং গার্ডিং থাকে। যদি এই অপারেশন করা হয় ব্লাডার বা প্রোস্টেটে তখন এটা গার্ড পেইনফুল রিটেনশন হতে, পোস্ট অপারেটিভ রিটেনশন হতে পারে ইউরিনের। তো তখন সেক্ষেত্রে ওই এখানে পেইনফুল হবে, গার্ডিং হবে লোয়ার অ্যাবডোমেনে। নিউরোলজিক্যাল কজ যেটা অ্যাকিউট রিটেনশন, সেক্ষেত্রে দেখা যাবে যে স্পাইনাল ট্রমা আছে, ট্রমা এক্সামিনগুলো দেখা যাবে স্পাইনাল ট্রমা আছে, মেরুদণ্ডের শির দ্বারা আঘাত আছে, এটা এটা অবভিয়াস বোঝা যায়। এবং অন্যান্য নিউরোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে একটা ফুল নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হয়। আমরা সাধারণত তখন কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি, যেমন ফুল ব্লাড কাউন্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট বা ইএসআর। হিমোগ্লোবিন কমে ক্রনিক রেনাল ফেইলিয়ারে, তারপরে টিউমার থাকলে, হেমাচুরিয়া, রক্ত গেলে প্রস্রাবের সাথে, ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে, হোয়াইট ব্লাড সেল কাউন্ট বাড়ে, ইনফেকশনে ইএসআর বাড়ে, ক্যান্সারে এবং ইনফেকশনে, ইউরিয়া ইলেকট্রোলাইটস, রেনাল ফেইলিয়ারে দেখা যাবে যে ইউরিয়া বেড়ে গেছে, ক্রিয়েটিন বেড়ে গেছে, বা অবস্ট্রাকটিভ ইউরিওপ্যাথিতে এটা বেড়ে যায়। মিড স্ট্রিম ইউরিন পরীক্ষা করে দেখা হয়। প্রস্রাব প্রথমে একটু প্রস্রাব বের করে দিয়ে তারপরে প্রস্রাব শেষ হওয়ার আগে যে মাঝখানটা প্রস্রাবের সময়, প্রস্রাব করার সময় যে মাঝখান টাইমটা, এটাকে বলা হয় মিড স্ট্রিম ইউরিন, এমএসইউ। এটা পরীক্ষা করে মাইক্রোস্কোপি করা হয়, দেখা হয় পাস সেল আছে কিনা, ম্যালিগন্যান্ট সেল আছে কিনা, ইউটিআই আছে কিনা, কালচারাল সেন্সিটিভিটি করা হয় এটা দিয়ে, সিএস কালচারাল সেন্সিটিভিটি। তারপরে ওই যে সাইটোলজি করে ক্যান্সার আছে কিনা ভিতরে, ইউরিনারি ব্লাডারে কোথাও ক্যান্সার আছে কিনা দেখা হয়। ব্লাডার স্ক্যান করা যেতে পারে, যেমন ইয়ের পর কতটুকু অ্যামাউন্ট, কতটুকু পরিমাণে ইউরিন রয়ে গেছে প্রস্তাব করার পর এটি স্ক্যান করা হয়। চেস্ট এক্সরে করে দেখে পালমোনারি ডিম আছে কিনা। ক্রনিক রেনাল ফেইলিয়ারে, যদি রেনাল ফেইলিয়ার থেকে ক্রনিক, তাহলে দেখা যাবে যে বুকে পানি জমে গেছে, ফুসফুসে। এটা চেস্ট এক্সরে করে আমরা দেখি। পেলভিক টিউমার মেটাস্টেসিস, যদি পেলভিসে কোনো ম্যালিগনেন্সি থাকে, ক্যান্সার থাকে, তাহলে দেখা যায় লাংসে ছড়িয়ে গেছে, ওইটাও চেস্ট এক্সরে করে দেখা হয়। আলট্রাসোনো, রেনাল ট্র্যাক্টের আলট্রাসোনো করা হয়, এটা ব্লাডার সাইজ বোঝা যায় যে এটা কত বড়, ছোট না বড়। তারপরে ইউরিনারি ট্র্যাক্ট যেগুলো ইউরেটার, এগুলো ডাইলেটেড কিনা, পেলভিক ক্যালিজিয়াস সিস্টেম ডাইলেটেড কিনা, ব্যাক প্রেশারে, এই রিটেনশন অফ ইউরিনের যে ব্যাক প্রেশার হয়, ব্যাক প্রেশার যেগুলো ডাইলেটেড হয়ে যেত, ব্যাক প্রেশার দিয়ে ব্লাডারে, ব্লাডার থেকে ইউরেটার, ইউরেটার থেকে কিডনি, ইউরেটার এবং পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম, কিডনি, এগুলো ডাইলেটেড থাকতে পারে। আর আল্ট্রাসাউন্ডে ইউটেরাসও বোঝা যাবে যে প্রেগনেন্ট ইউটেরাস। পিএসএ টেস্ট করতে হবে ছেলেদের, পুরুষ মানুষদের ক্ষেত্রে যারা মিডল এজ অথবা এল্ডারলি বয়স্ক মানুষ, পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ। এটা দেখা যায় যে প্রোস্টেট ক্যান্সার আছে কিনা। প্রোস্টেটে ক্যান্সার থাকলে পুরুষ মানুষের ক্ষেত্রে, মহিলাদের নাই প্রোস্টেট, পুরুষদের প্রোস্টেট থাকে ইউরিনারি ব্লাডারের নেকের নিচে একটা গ্রন্থি থাকে, এটা বলা হয় প্রোস্টেট। ওইটা ক্যান্সার হলে ইউরিনারি ইরিটেশন হতে পারে, সেই ক্ষেত্রে পিএসএ দেখা হয়। ইউরেথ্রোগ্রাফি করে আমরা রং ঢুকিয়ে, ফ্লুইডে রং ঢুকিয়ে আমরা ব্লাডার দেখতে পারি, ব্লাডারের ভিতরে কি অবস্থা।
ইউরেথ্রার কি অবস্থা, স্ট্রিকচার আছে কিনা, ভালভ আছে কিনা, এগুলা বোঝা যায়। সিস্টোস্কোপি, ওই যে একটা ইনস্ট্রুমেন্ট মূত্রনালী দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখা দেখা যেতে পারে সেখানে স্টোন, টিউমার, স্ট্রিকচার এগুলো আছে কিনা বোঝা যায়। কোনো কোনো ক্ষেত্রে ইউরোডাইনামিক্স পরীক্ষাও করা হয়, যে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা ব্লাডারে, বা ব্লাডার নিক প্রবলেম আছে কিনা। তো এখন শেষ করি। কয়েকটা জিনিস মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ। একটা হলো যে পুরুষ মানুষের ক্ষেত্রে মিডল এজ, মধ্যবয়সী বা তদূর্ধ্ব, তাদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যা থাকতে পারে। এর জন্য অবশ্যই পায়খানার রাস্তা দিয়ে আঙ্গুল ঢুকিয়ে দেখতে হবে প্রোস্টেটে কি অবস্থা। এটা ম্যান্ডেটরি, করতেই হবে। যে কোনো পুরুষ মাঝবয়সী বা তার তথ্য হলে তার যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, তা অবশ্যই তার পিআর, পার রেক্টাল এক্সাম, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করে তার পোস্টের অবস্থা বুঝতে হবে। তারপরে ফিক্যাল, বয়স্কদের ক্ষেত্রে যারা বৃদ্ধা তাদের পায়খানা আটকে আছে কিনা ভিতরে, এটা প্রেশার দিয়ে প্রস্রাব বন্ধ করতে পারে। এটা মনে রাখতে হবে। বৃদ্ধদের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে ফিক্যাল ইনফেকশন, পায়খানা আটকে যাওয়া, কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়। তারপরে ডিস্ক প্রোল্যাপস যদি কারো থাকে, হিস্ট্রি যদি থাকে যে মেরুদণ্ডের শির দ্বারা ডিস্ক প্রোল্যাপস আছে, ইন্টারভার্টেব্রাল ডিস্ক, তাহলে তার ইউরিনারি রিটেনশন, তার প্রস্রাব বন্ধ হতে পারে। প্রেশার দিয়ে স্পাইনাল কর্ডে তখন যে যে নার্ভটা যায় ব্লাডারে, সেটা সে ঠিক মতো কাজ করে না, তখন রিটেনশন হতে পারে। এই জন্য এইসব ক্ষেত্রে এই স্পাইনাল কর্ড যাদের ডিস্ক প্রোল্যাপস থাকে এবং প্রস্রাব বন্ধ হয়ে যায়, তাদেরকে অবশ্যই একটা আর্জেন্ট নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে নিউরোলজিস্ট দিয়ে। তারপরে ক্যাথিটারাইজেশন করা হয় অনেকের ক্ষেত্রে অপারেশনের পরে, বা অজ্ঞান হয়ে গেলে, বা প্রোস্টেটের সমস্যা থাকলে, বেড রিডেন বৃদ্ধা তাদেরকে ক্যাথেটারাইজেশন করা হয়। তাদের ক্রনিক রিটেনশন হতে পারে। এই ক্ষেত্রে যদি ক্যাথেটার করা হয়, অবশ্যই খেয়াল রাখতে হবে যে খুব তাড়াতাড়ি যেন ইউরিন, প্রস্রাবটা বের করে নিয়ে আসা হয়। স্লোলি, ধীরে ধীরে, কন্ট্রোলার ইউজ করে আস্তে আস্তে ধীরে ধীরে বের করতে হবে। তার কারণ কি, যদি সাডেনলি ইউরিনারি ব্লাডার, প্রস্রাব থলি যদি খালি করা হয় ক্যাথেটার দিয়ে, তাহলে তার কি হতে পারে, তার হঠাৎ করেই তার রক্ত দিয়ে প্রস্রাব আসতে পারে। কারণ সাডেন ডিকম্প্রেশন যে হয়, বেশি হঠাৎ করে বেশি প্রস্রাব বের করে ফেললে সাডেন ডিকম্প্রেশনে তার রক্তনালী ফেটে গিয়ে রক্ত বের হয়ে আসতে পারে। এই জন্য কন্ট্রোল ড্রেনেজ দরকার এসব ক্ষেত্রে। এই ক্রনিক রিটেনশনে যাদের অনেক বড় ব্লাডার এবং প্রস্রাব আটকে আছে, অনেক প্রস্রাব। আজ আশা করি আপনাদের কাজে আসবে আমি যেগুলো বললাম। ইউরিনারি রিটেনশন অথবা হঠাৎ প্রস্রাব আটকে যাওয়া অথবা দীর্ঘমেয়াদী প্রস্রাব আটকে থাকা, এই ধরনের ক্ষেত্রে আমাদের কি কি জানা প্রয়োজন, আমাদের ডাক্তাররা কি করেন এবং আমাদের কি করা উচিত, এবং আমাদের শেষে বললেও আমাদের সবার কি মনে রাখা উচিত। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।